এখন মূলত সকাল 9:30 বাজে। আর একটু পরেই আমি এবং বিশ্বনাথ একে একে যাব স্নানে। বিগত কয়েকদিন যাবৎ বিশ্বনাথ ছুটে বেরিয়েছে কেবলমাত্র একটা কেসের তাগিদে। অবশ্য শুধু যে কেবলমাত্র বিশ্বনাথ ছুটেছে এমনটা নয়, আমি যেহেতু তার সঙ্গে কোমর বেঁধেছি, তার সঙ্গে তার কাছে আসা প্রত্যেকটা কেস সলভের সময় তার ছায়া সঙ্গী হওয়ার যেহেতু প্রতিজ্ঞা করেছি, তাই আমি তার সাথ দেব, হে আর বিশেষ কি। তাই আমিও তার সঙ্গে সঙ্গে ছুটেছি। বেশ, গত পরশুই তা সম্পূর্ণ হয়েছে। হরি নিজেও চিন্তার মধ্যে ছিল বিশ্বনাথের এই কেসটি নিয়ে, তবে কেসটি সম্পূর্ণ হবার সুবাদে সে আপাতত চিন্তামুক্ত। দৈনিক সংবাদপত্রে চোখ বোলাতে বোলাতেই হঠাৎ করে একটা জায়গায় আমার চোখ আটকে গেল। এ কি, এও সম্ভব? এই বিশ্বনাথ, পড়ে দেখেছো হে কি খবর বেরিয়েছে? কি? আরে আবারও একটা খুন হয়েছে। আরে এ আর নতুন কি হে? না, নতুন কিছুই নয়, তবে এক্ষেত্রে বিষয়টা অনেকটা একই। কিছুদিন আগেই শোভাবাজার সংলগ্ন এলাকায় একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ পেয়েছিল সংবাদপত্রে, এবং এই মুহূর্তে আমি যে সংবাদটির কথা বলছি সেটিও একই সূত্রে আবদ্ধ। তাই নাকি? তাহলে আর বলছি কি, তুমি পড়ে দেখো না। কথাটি বলেই আমি দৈনিক সংবাদপত্রটি এগিয়ে দিলাম বিশ্বনাথের দিকে। সে বেশ কিছুটা সময় ধরে যেই অংশটিতে সংবাদটি প্রকাশিত হয়েছে সেই জায়গাটি নেড়ে চেড়ে পড়তে চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত সে সম্পূর্ণ মনোযোগ সহকারে সেই সংবাদটি পড়া সম্পূর্ণ করতে পারল না। আসলে এই হলো বিশ্বনাথের এক মারাত্মক দোষ। সে কোনো মতেই কোনো সংবাদপত্র খুঁটিয়ে পড়তে পারে না। মূলত যে সমস্ত সংবাদ তাকে দেওয়াটা আবশ্যিক বলে আমার মনে হয়, আমি সেগুলোই তাকে পড়ে শোনাই, এবং সেও আমার একজন গুণমুগ্ধ শ্রোতা রূপে তা শ্রবণ করে। হয়েছে হয়েছে, ঢের হয়েছে। আমি বুঝেছি তোমার এই সংবাদটি পড়তে একেবারেই মন বসছে না। কোনোবারেই অবশ্য বসে না, তবুও। আমার কথাটি সম্পূর্ণ হওয়ার আগেই পাশের ঘর থেকে টেলিফোনটি বেজে উঠল। আমি উঠছিলাম ফোনটা ধরার জন্য, কিন্তু বিশ্বনাথ আমাকে বসিয়ে দিয়ে নিজেই এগিয়ে গেল ফোনটি ধরার জন্য। আমি পুনরায় সংবাদপত্রটির মধ্যে মনোনিবেশ করলাম। এদিকে খুন, ওদিকে ডাকাতি। ছ্যা ছ্যা! সংবাদপত্রটি আমি মুড়ে বেতের মোড়ার ওপর ছুঁড়ে দিলাম। তবে ইতিমধ্যেই আমি ও ঘর থেকে শুনতে পেলাম বিশ্বনাথের কণ্ঠস্বর। হ্যালো, হ্যাঁ, বিশ্বনাথ সান্যাল বলছি। আপনি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। কে ফোন করতে বলেছেন? ও বিধুবাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা, কী হয়েছে? আচ্ছা, যেতে হবে আমাদেরকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, না না চিন্তা করবেন না, হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই। বিশ্বনাথ সৌজন্যতা দেখিয়ে ফোন রাখল। আমার বুঝতে বাকি রইল না যে এই মুহূর্তে আমাদের বের হতে হবে। গতকাল রাতেই মনে মনে ঠিক করেছিলাম একটি গল্পের প্লট নিয়ে কিছু লেখালেখি করব। তবে আপাতত বিশ্বনাথের সঙ্গে পথ ঘাটে ঘুরেই যে প্লট আবারও আমার মস্তিষ্কচ্যুত হবে, এক্ষেত্রে খুব একটা দ্বিধা আমার মনে আর নেই। চলো হে সৌরভ, প্রস্তুত হও। তোমার আর সংবাদপত্র পড়ে তথ্য জোগাড় করতে হবে না, তথ্য স্বয়ং তোমার কাছে অবতীর্ণ হবে। আরে এভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? আশ্চর্য! এই তোমরা কবিরা না বড্ড বেশি ভাবুক হও, জানো তো। বের হতে হবে বন্ধু, নতুন কেস। আমি প্রথমটাই একটু অবাকই হলাম বিশ্বনাথের কথা শুনে। সংবাদপত্র পড়ে নাকি তথ্য আরোহণ করতে হবে না, তথ্য স্বয়ং আমার কাছে অবতীর্ণ হবে। আসলে বিশ্বনাথের হেয়ালি করার স্বভাবটা যে কোনোদিনই যাবে না, আমি এই কথাটি ভেবেই বোধহয় মাঝে মধ্যে বিস্মিত হই। অবশ্য সে যে এই মুহূর্তে আমাকে ভাবনার অবকাশ দেবে না, এ কথা অত্যন্ত সত্য। তাই আমি নিজে উঠে এবার প্রস্তুত হয়ে নিলাম তথ্য অন্বেষণের পথে বের হবার লক্ষ্যে। বিশ্বনাথ অবশ্য প্রস্তুত হবার জন্য আগেই পাশের ঘরে গিয়েছে। সময় মেপে ঠিক 10 মিনিটের মধ্যেই আমরা দুজন পথে নামলাম।
বিশ্বনাথ সামনেই হাতে টানা রিক্সা দেখতে পেয়ে তাকে ডেকে উঠে বসল। আমাকেও উঠতে হলো। গন্তব্য শোভা বাজার। এই সময়টা মূলত যানজট থাকেই এই স্থানে। রিক্সার লোকটি ধীরে ধীরে সেই সকল যানজট পেরিয়ে এগিয়ে চলেছে সামনের পথে। 20 মিনিটের মধ্যেই সে আমাদেরকে একটি দ্বিতল বাড়ির দোরের অগ্রে এনে থামাল। এই সম্পূর্ণ যাত্রাপথটিতে বিশ্বনাথ কিন্তু একটিও কথা বলেনি আমার সাথে। আমি যে ওর সঙ্গে রয়েছি আমার অস্তিত্বটাকেই যেন ভুলে গিয়েছে সে। কেবলমাত্র সিগারেটের ধোঁয়া ছেড়েছে বাতাসে। কিন্তু এবার বাড়িটির সামনে দাঁড়াতেই তার ঠোঁটের কোণায় অদ্ভুত একটা মিশ্র প্রতিক্রিয়া খেলে গেল। তবে মুহূর্তেই তা আবার স্বাভাবিকও হয়ে যায়। সেই রিক্সাওয়ালাকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে সে এগিয়ে যায় বাড়িটির আরও কাছে। সামান্য জটলা সৃষ্টি হয়েছে সেই স্থানে। তবে বিশ্বনাথের তাতে সমস্যা কিছুই বোধহয় হলো না। ধীরে ধীরে এগিয়ে গেল ভিতরে। বাড়িটিকে বাইরে থেকে দেখে যেরূপ ঠেকে, ভিতর থেকে কিন্তু তার চেয়েও অধিক স্বরূপের অধিকারী। সদর দরজা হতে ভিতরে প্রবেশ করতেই বড় উঠোন, মধ্যিখানে তুলসী মঞ্চ, এক পাশে ঠাকুর দালান কাঠামো রয়েছে। হয়তো দুর্গা কিংবা বাসন্তী পূজা সংগঠিত হয় এই স্থানে। ঠাকুর দালান সহ 3 দিক জুড়েই রয়েছে ঘোরানো বারান্দা। তারই একটি অংশ প্রবেশ করেছে মূল বাসভবনে। বিশ্বনাথ অবশ্য সেদিকেই ধাবিত হয়েছে। আমিও এবার ধীরে সুস্থে বিশ্বনাথকে অনুসরণ করে প্রবেশ করলাম বাসভবনে। বাইরে পুলিশের সাথে সাক্ষাৎ হয়েছিল, তবে তার মধ্যে বিধুবাবুকে এই স্থানে দেখে কিঞ্চিত বিচলিতই হলাম। এগিয়ে গিয়ে দাঁড়ালাম বিশ্বনাথের ঠিক পাশে। তবে বিধুবাবুও বোধহয় আমাদের দুজনকে দেখে প্রসন্ন হলেন না। বক্র এবং বিরক্তির একটি একটি দৃষ্টি কিঞ্চিত আমাদের দিকে নিক্ষেপ করে আবারও জেরা করায় মনোনিবেশ করলেন। তা তোমার ওপরেই তো দায়িত্ব থাকতো ওনাকে রাতের বেলা দেখাশোনা করবার। তাহলে ওনার যখন এরকম পরিণতি হলো তখন কি করছিলে তুমি? বাবু, আমি তো তখন থেকে বলছি যে আমি একটু খেতে গিয়েছিলাম সেই সময়। আমি ফিরে এসে মণিমারে ডাকলুম, উনি সাড়া দিলেন না। আমি কিছু জানি না বাবু, আমি কিছু করিনি। আমারে যাইতে দেন বাবু, আমারে যাইতে দেন। মধ্যবয়স্ক এক পুরুষের ওপর এক নাগাড়ে জেরা করে চলেছেন বিধুবাবু। ওনার এই এক সমস্যা, কোনো কিছু স্থির করার পূর্বেই উনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে আসামি ঠাউরে তাকে এমনভাবে জেরা করতে থাকেন যে তিনি জেরার উত্তর দিতে গিয়েই জেরবার হয়ে যান। বিশ্বনাথ বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিল ওনার দিকে। উনি অবশ্য এই মুহূর্তে আর কোনো কিছুতেই ভাবিত নন। উনি আবারও বলতে শুরু করেন, তা এই যে বললে তোমার এই মণিমা মানে মিসেস বসু নাকি বাকিদের সাথে সেভাবে কথা না বললেও দিন শেষে তার যার ওপর যা রাগ হতো, যা দুঃখ হতো, যা ক্ষোভ জন্মাতো, সেই সব কিছুর ভাগিদার তোমাকে করতো। তাহলে গতকাল বা গত রাতে কি এমন ঘটলো যে সারাদিনের কোনো ঘটনার কথা তোমাকে উনি জানালেন না এবং তারপর রাতে একটা এই ধরনের কাণ্ড ঘটে গেল? নাকি আগে ভাগেই এতটাই থেকে টাকা খেয়ে বসেছিল? আমি কিছু জানি না বাবু, আপনাকে তো বললাম। মণিমা ওই দিন ছোটোবাবুর আচরণে একটু কষ্টই পেয়েছিলেন মনে মনে। আর তারপর বড়োবাবুর সঙ্গেও একটু কথা কাটাকাটি হয়েছিল ওই সোনা বাবার স্কুলে যাওয়া নিয়ে। তাই আমি আর কিছুই সত্যি জানি না বাবু, দয়া করেন বাবু, দয়া করেন। এই তো 2 2 4 হয়ে গেল। বড়জনের সাথে বচসা এতটাই তোখার ছিল যে মধ্যরাত্রে নিজের মাকে খুন করে ফেরার হলো, আর যা দিয়ে মারলো সেটাও ছোট ভাইটির থেকে জোগাড় করলো। ওহ, কি মোটিভ মাইরি! আমি দেখলাম বিশ্বনাথের কপালে এবার ভাঁজ পড়তে শুরু করেছে। ও যে ওই মোটিভ ও ওই ছোট ভাইয়ের থেকে জোগাড় করেছে, এই শব্দ দুটো শুনেই কপালে ভাঁজ পড়েছে, তা অন্তত এতদিন ওর সাথে ঘুরে ঘুরেই আমার কাছে যথেষ্ট স্পষ্ট। তবে বিধুবাবু কিন্তু তখনও থামেননি। আরও একজন চাকরকে সামনে ডেকেছে ততক্ষণে। এই, তাই তোমাদের ছোটবাবু ঘুমের ওষুধ খেতেন কেন হে? হ্যাঁ,
বয়স তো মাত্র 18। কি তাহলে তার ঘুমের ওষুধ কি কাজে লাগতো বলো তো? সব কটা জড়িয়ে রয়েছে কেসের সাথে। থানায় নিয়ে গিয়ে এমন জেরা করবো না, এমন বেতের বাড়ি দেব যে আর মিথ্যে বলার কথা দুঃস্বপ্নেও চিন্তা করবে না। তুমি বলো তোমার পরিচয় বলো, ঠিকানা বলো, তারপর ভেবে দেখবো, নয়তো তোমাকেও নিয়ে যাব থানায়। না 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 বাবু বাবু বাবু, আমি কিছু করি না বাবু। আমার নাম হারুচরণ মান্না। ওই শিয়ালদা স্টেশনের পাশে বস্তিতে থাকি। এ বাড়িতে কাজ করে দিনপাত করি বাবু। বাবু আমি কিছু করি না বাবু, বাবু আমি কিছু করি না। এই তাহলে তখন যে বললে তুমি যখন তোমার গুণধর ছোটবাবুকে ওষুধ দিয়ে আসছিলে, তখন তোমার বড়বাবুকে নাকি ঠাকুর দালান থেকে চুপি চুপি কিছু একটা নিয়ে ওই সদর দরজা খুলে বেরিয়ে যেতে দেখেছিলে? কে? সত্যি বল বলছি, নইলে। বিশ্বনাথকে দীর্ঘশ্বাস ফেলতে দেখলাম। সে এবার সত্যি বিরক্ত হচ্ছে বটে। বিধুবাবুর এই বাড়াবাড়িতে সর্বদাই ওর বিরক্তিভাবে এসেই থাকে। তবে এও ঠিক যে পরবর্তীতে এই বিশ্বনাথই তাকে বিজ্ঞরূপে অনুধাবন করে আর তার বড় সড়ো ফেরেস্তা স্বরূপ জ্ঞানগুলোকে গলাধ্যকরণ করে বলবে। আমি আর কি বলি বলুন, সবটাই যে আপনাকে দেখে শেখা। আপনি ছিলেন বলেই না এই কেসটা সলভ করতে পারলাম। আসলে কমিশনার বাবু আমাকে একটু স্নেহ করেন, তাই আমাকে এই সমস্ত কাজের মধ্যে জড়িয়ে রাখেন। তবে এক্ষেত্রে কৃতিত্ব অবশ্যই আপনার। এতদিনের অভিজ্ঞ লোক আপনি মশাই। ভেবেই হাসি পেয়ে গেল আমার। আরও বেশ কিছুটা সময় পার হলো। অবশেষে আরও দুজন চাকরকে জেরা করে অবশেষে বিধুবাবু উঠে এলেন আমাদের কাছে। বিশ্বনাথের দিকে বিরক্তি ভরে দৃষ্টিপাত করে বেশ কিছুটা তাচ্ছিল্যের সুরেই বলে উঠলেন, ও আপনারা দেখছি চলে এসেছেন। খবর দেওয়ার দেরি, তার আগেই চলে আসেন আপনারা। তবে কি বলুন তো, আপনার কাজ এবার সত্যিই নেই মশাই। আসল দোষী কে তা আমি ঠিক চিনে ফেলেছি। এবার ওই বেটা বেয়াদব বিভূতি বসুকে পাকড়াও করার অপেক্ষা শুধু। আপনি তার মানে ধরেই নিয়েছেন যে এই বাড়ির বড় ছেলে বিভূতিবাবুই দোষী? আপনার যত সব বাড়াবাড়ি বিশ্বনাথ বাবু। একটা খুনিকে কিনে আবার বাবু সম্বোধন করছেন। না তা নয়, মানে ওই আর কি। আচ্ছা ঘরগুলো? হ্যাঁ চলুন, আমি আবার কমিশনার বাবুর বাধ্য কিনা, তাই আপনাকে যে নিয়ে যেতেই হবে আমাকে। এরপর আমাদেরকে সঙ্গে নিয়ে বিধুবাবু লোহা এবং সেগুন কাঠের কারুকার্য করা প্রশস্ত সিঁড়ি বেয়ে উঠে দোতলার ঝুল বারান্দায় আসলেন। বেশ সাবেকিয়ানায় পরিপাটি করে সাজানো এই দোতলার অংশ। পরিমার্জিত আসবাবপত্র এবং বাহারি কিছু গাছের টবও রয়েছে সেখানে। বিশ্বনাথকে দেখলাম এগিয়ে গিয়ে বারান্দার কার্নিস ধরে নিচে ঠাকুর দালানের দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ ইতস্ততভাবে সেদিকে তাকিয়ে থাকার পর গুনে গুনে 3 পা পিছিয়ে এলো পিছনে এবং তারপর এগিয়ে গেল সামনের দিকে, যেখানে বাহারি গাছের টবগুলো রাখা ছিল। এবং আশ্চর্যজনকভাবে যেটা এতক্ষণ আমরা লক্ষ্য করিনি তাই যেন বিশ্বনাথের চোখে ধরা পড়ল। একটা টব সেখানে নেই। মানে অনেক দিন মাটির কোনো পাত্র কোথাও রাখা থাকলে যেইরূপ রেখা সেই স্থানে অঙ্কিত হয়, এখানেও এই রকমই দাগ বর্তমান। সেই সাথে মাটির পাত্র টানলে যেরূপ রেখা দেখা যায় সেই রূপও বর্তমান। বিশ্বনাথ ঝুঁকে বসে পড়ে সেই স্থানে, হাতে কিছু একটা তুলে নেয়। আমার সামনে এসে হাতের মুঠো খুলতেই দেখি হাতে ধরে রয়েছে একটি কান পাশা। চোখ দুটোকে ছোট ছোট করে সে বিধুবাবুর পানে চায়। তার পানে ফিরে দেখলুম তার চোখেও বিস্ময় স্পষ্ট। তবে তিনি মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলেন, এই তো দেখছি এই কেসে মহিলারাও যুক্ত। না, এবারের বড় বউকেও আর একবার দেখছি জিজ্ঞাসাবাদ করতে হবে। বেটা সব কটা জড়িত রয়েছে। মুহূর্তের মধ্যেই বিশ্বনাথের চোখে ফুটে উঠল অন্য কিছু অভিব্যক্তি। তবে তারপরে কিছু যেন আরো পেয়েছে এমন একটা বুঝতে পেরেই ভাষা ভাষা দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের একটি ঘরের জানালা বরাবর। তারপর বলে ওঠে, আচ্ছা বিধুবাবু, পুরো বাড়ি নিশ্চয়ই আপনারা খানা তল্লাশি ব্যবস্থা করেছেন? আরে ধুর মশাই, পুরো বাড়ি কেন খানা তল্লাশি করতে যাব? পুলিশের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, আমরা মোট ওপরতলা আর নিচতলা মিলিয়ে 3টে ঘর খানা তল্লাশি করবো বলে ঠিক করেছি।
আর যখন দোষী ও খুনের মোটিভ দুটোই ধরতে পেরেছি, তখন কেন খামোখা লোক খাটাবো বলুন তো? এই জন্যেই তো আপনার দ্বারা শুধু ভ্রান্ত তীর ছোড়াটাই হয় লক্ষ্যহীন শূন্যে। মৃদু স্বরে বলল বিশ্বনাথ কথাটা। তবে আমার বুঝতে খুব একটা অসুবিধে হলো না। এবার আমার মনেও একটা প্রশ্ন উঁকি দিল, তাই করেই ফেললাম প্রশ্নটা বিশ্বনাথকে। আচ্ছা বিশ্বনাথ, তুমি কি কিছু সন্দেহ করছো? মানে এই কান পাশা আর ওই টবের যথাস্থানে না থাকাটাকে নিয়ে? তবে ও যে আমার কথাকে খুব একটা গুরুত্ব দিল দেখে তা তো মনে হলো না, এবং এখন যে আমি উত্তর পাবো না এও আমি বুঝতে পারলাম। তাই সব দিক রক্ষার্থে আমি আপাতত চুপ করেই গেলাম। বিধুবাবু অবশ্য এর মধ্যে গজগজ করতে শুরু করেছে। মূলত ওনার কোনো কথার উত্তরই এই মুহূর্তে দিচ্ছে না বিশ্বনাথ, এবং সেই সাথে এক প্রকার যেন নীরবতাই পালন করে চলেছে। ও একটু বেশিই যেন নিজেকে গুরুত্ব দিয়ে ফেলছে বিশ্বনাথ, এমনটাই মনে করেন বিধুবাবু। তিনি এগিয়ে যায় সামনের একটি ঘরের দিকে। বিশ্বনাথের দিকে তাকিয়ে এক প্রকার প্রায় বাধ্য হয়েই বলেন, শুনুন, এটি হচ্ছে এই বাড়ির বড় ছেলের ঘর। এখানেই মূলত সস্ত্রীক তাদের খোকাকে নিয়ে তারা বসবাস করেন। আগেই তো বলেছি বড় ছেলে ফেরার, তবে ঘরে তার ওই 7 বৎসরের খোকা আর বড় বউ মৈত্রী দেবী রয়েছেন। আপনি ওনাকে জিজ্ঞাসাবাদ করেছেন গতকাল যখন ঘটনাটি ঘটেছে তখন উনি কোথায় ছিলেন? কিছু শুনেছেন কি না? কিংবা তার স্বামীকে যেভাবে আসামি হিসাবে আপনারা ঘোষিত করছেন, সেই আভাস পাওয়ার পরে তার আচরণের কোনো পরিবর্তন কি আপনারা লক্ষ্য করেছেন? তার আমি জিজ্ঞেস করিনি ভাবছেন? হ্যাঁ, ওনার পুরো নাম মৈত্রী বসু, বয়স 21 বৎসর, ম্যাট্রিক অবধি পড়ালেখা চালিয়ে গিয়েছেন, তারপরেই বিয়ে এবং এই বাড়িতে আসা। শাশুড়ির সাথে তার সম্পর্ক ছিল কাঁচা মিঠে আমের ন্যায়, তবে বুড়ি বড্ড বিশ্বাস করতেন এই বড় বউকে। আর কিছু না, আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন আছে বলে তো কই আমার মনে হয়নি সেই সময়, তাই আর কিছু জিজ্ঞাসা করিনি। তবে কান পাশার বিষয়টা নিয়ে এবার অবশ্যই আমাকে ওনার সঙ্গে কথা বলতে হবে। ভালো জিনিস মনে করিয়েছেন মশাই তো আপনি। আপনি আমাকে এবার মিসেস বসুর ঘরে নিয়ে চলুন। আশা করি ওনার মৃতদেহ এখনও ওনার ঘরেই রয়েছে। হ্যাঁ, তা তো রয়েছে, এখনও মৃতদেহ ওপর থেকে নিচে নামানো হয়নি। আপনি চলুন, আমি নিজেই নিয়ে যাচ্ছি। বড় বউ এবং ছেলের ঘরের দুটো ঘর পরেই মিসেস বসুর ঘর। আপাতত ঘরের দরজা ভেজিয়ে রাখা ছিল। বিধুবাবু হালকাভাবে হাতের চাপ দিতেই দরজাটি খুলে যায় আমাদের সামনেই। ঘরে প্রবেশ করতেই সবার প্রথমে আমাদের চোখে যেটা পড়ে তা হচ্ছে একটি পেল্লাই বড় কারুকার্য করা পুরনো দিনের খাট। দক্ষিণমুখী একটি বিরাট বাতায়নের পাশে রাখা রয়েছে কাঠের তৈরি আলমারি এবং শৌখিন আয়নার ড্রেসিং টেবিল। দেওয়াল জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক শৌখিন মূর্তি এবং তৈলচিত্র। বেতের দুটো মোড়া রাখা রয়েছে খাট হতে অদূরে, এবং খাটের পাশেই রাখা একটি বার্নিশ করা টেবিল। তাতে কিছু বইপত্র, দুটি বাঁধানো ডায়েরি, জলের গ্লাস, জগ এবং একটি পেন ক্যাপহীন অবস্থায় পড়ে রয়েছে। তবে এই সব কিছু অতি স্বাভাবিক হলেও যে মুহূর্তে আমরা মৃতদেহের দিকে দৃষ্টিপান করি সেই মুহূর্তেই আমাদের সচেতন মস্তিষ্ক আমাদের খুব সহজেই জানান দেয় যে মিসেস বসুর মৃত্যুটা ঠিক কতটা অস্বাভাবিক। বিশ্বনাথ ধীরে ধীরে এগিয়ে যায় মিসেস বসুর মৃতদেহটির দিকে। ঘুরে ফিরে পর্যবেক্ষণ করছে ও মৃতদেহটিকে। আমিও সেদিকেই তাকিয়ে রয়েছি। ওনার ঠোঁট এবং নাক অস্বাভাবিক রকমের বেঁকে গেছে। বিছানার দুধ সাদা চাদর কুঁচকে রয়েছে। মৃত্যুর আগে উনি হয়তো ছটপট করছিলেন কিংবা কিছুকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করছিলেন, তাই হয়তো বিছানার চাদরটিকে শক্ত করে চেপে ধরেছিলেন। বিশ্বনাথ আরো কিছুটা ঝুঁকে পড়ে মিসেস বসুর মুখের কাছে। মশাই, পটাশিয়াম সায়ানাইড? তাই তো দেখছি, কিন্তু পটাশিয়াম সায়ানাইড এলো কোথা থেকে এখানে? আর কেই বা পটাশিয়াম সায়ানাইড ওনার শরীরে প্রবেশ করালো? কেনই বা করালো? আরে মশাই, এ তো দেখছি আচ্ছা ঝামেলায় ফেললেন আপনি। সবটাই তো শুনলেন যে মিসেস বসুর বড় ছেলে বিভূতি এই কাণ্ড ঘটিয়ে বাড়ি থেকে ফেরার হয়েছে। ওই তো এগুলো এনেছে মায়ের সঙ্গে বচসা এবং সেই সাথে সম্পত্তির ভাগ বাটোয়ারা।
ওনার শেষ কথাটা শুনে এবার বিশ্বনাথ বিধুবাবুর দিকে এগিয়ে আসেন। আমারও যে কথাটা শোনার পর অবাক লাগেনি এমনটা কিন্তু নয়, এর মধ্যে আবার সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয়ও লুকিয়ে আছে। অবশ্য এটা আসাটাই স্বাভাবিক। বিশ্বনাথের মুখ দেখেই বুঝলাম তখন বিধুবাবু খুনের মোটিভ বলতে কি বোঝাতে চেয়েছিলেন তা এবার ওর কাছে স্পষ্ট হলো। ওনার চোখের দিকে সরাসরি তাকিয়ে ও এবার জিজ্ঞেস করলো, সম্পত্তির ভাগ বাটোয়ারা বলতে? আসুন আসুন এদিকে, বাইরে বের হওয়া যাক, তারপর সব খোলসা করে বলছি আমি। বিধুবাবু ঘরের বাইরে পা বাড়ায়, কিন্তু বিশ্বনাথ তখনও ঘরের মধ্যেই স্থির। ওর চোখ তখন খুঁজে চলেছে অন্য কিছু, বারবার করে মৃদু মাথা দোলাচ্ছে, যেন কোনো একটা অসঙ্গতি ও এখানে লক্ষ্য করতে পারছে, কিন্তু সেই অসঙ্গতি ঠিক কোন দিক থেকে সেটা উদ্ধার করে উঠতে পারছে না। তবে কয়েক মুহূর্তের মধ্যেই ও যত দ্রুত সম্ভব এগিয়ে যায় বিছানার পাশে রাখা টেবিলটার দিকে। টেবিলের ওপর থেকে জলের গ্লাসটা তুলে নেয় ও। অর্ধেক জল রয়েছে এখনো তাতে। নাকের কাছে নিয়ে সেই জলের ঘ্রাণ নেয় ও, এবং তারপর জলটাকে সামান্য নাড়া দেয়। বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই জলের গ্লাসের দিকে। তারপর কিছুই হয়নি এমন একটা ভাব করে জলের গ্লাসটাকে আবার আগের জায়গায় রেখে ও বেরিয়ে আসে বাইরে। হ্যাঁ মশাই, আপনি হয়তো জানেন যে মিসেস বসুর সম্পত্তির হিসেব নিকেশ যেই উকিল তদারকি করতেন, 3 দিন আগে অস্বাভাবিক রকমভাবে তারও মৃত্যু হয়েছে। তার খাবারের সঙ্গে মিশিয়ে এমন কিছু তাকে খাওয়ানো হয়েছিল যা ওনার শ্বাসনালীকে ক্ষতবিক্ষত করে। আমাদের ধারণা ওনার খাবারেও হয়তো পটাশিয়াম সায়ানাইডের বড়ি মেশানো হয়েছিল। আপনাদের ধারণা কেন বলছেন? আচ্ছা, আপনি আমাকে এই কথা জানান তো আগে, মৃতদেহ কি সৎকার করা হয়ে গিয়েছে? বিশ্বনাথের কথা শুনে এবার বিধুবাবু বেকুবের মতো ফ্যাল ফেলে দৃষ্টিতে তার দিকে তাকায়। আরে বলবেন তো? হ্যাঁ, মৃতদেহ এখনো আছে, সৎকার হয়নি। তবে ওনার বাড়ি থেকে এই বসু পরিবারের একটা দলিল উদ্ধার হয়েছে, যার ওয়ারিসদের নাম পুরো বিষয়টা একেবারে এলোমেলো করে দিতে যথেষ্ট। বিশ্বনাথকে দেখলাম সে একেবারে চুপ করে গেল। বিধুবাবু যেন আকাশের চাঁদ হাতে পেল। অদ্ভুত রকম ভাবে সে বাকিদের সঙ্গে আমাদের কথা বলানোর জন্য নিয়ে যেতে চাইলেও বিশ্বনাথ এবার বলল সে বাড়ি যেতে চায়, তার অন্য কোনো কাজের কথা মনে পড়ে গিয়েছে। আমি অবাক চোখে বিশ্বনাথের দিকে তাকাতে তার চোখে মুখে ভাবলেশহীন একটা অভিব্যক্তি আমাকে সংযত হতে বাধ্য করল। আমিও নিজের সমস্ত রকম প্রশ্নগুলোকে মাথার মধ্যেই সীমাবদ্ধ রেখে বিশ্বনাথকে অনুসরণ করলাম। তবে শুধু যে আমি অবাক হয়েছি এমনটা কিন্তু নয়, বিধুবাবু নিজেও অবাক হয়েছেন। মূলত ওনার সঙ্গে এই ধরনের ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না। বিশ্বনাথকে উনি নিজের থেকে অন্যদের সঙ্গে কথা বলে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য, জেরা করার জন্য নিয়ে যেতে চাইছে, অথচ বিশ্বনাথ নিজের থেকে বলছে তার অন্য কোনো কাজ রয়েছে। বিষয়টা ভেবেও মনে মনে বেশ উৎফুল্ল লাগে ওনার। তবে বিশ্বনাথ বের হওয়ার আগে একটু যেন কঠোরভাবেই বলে ওঠে বিধুবাবুর উদ্দেশ্যে, নিচের ঘর আপনারা সার্চ করুন আর নাই করুন, ওপরের প্রত্যেকটি ঘর আপনারা অবশ্যই সার্চ করবেন এবং যা পাবেন আমাকে অবশ্যই জানাবেন। সেই সাথেই নিচের ঠাকুর দালানটিকেও ভালোভাবে সার্চ করবেন। আমার মনে হচ্ছে সূত্র আমরা হয়তো এর ভেতর থেকেই পাব। তার আগে আমি বরং যাই, আমার নিজের কাজটা একটু সেরে আসি। বিশ্বনাথ বেরিয়ে আসে বসু বাড়ি থেকে। অগত্যা আমিও ওকে অনুসরণ করি। ঝুড়ি ঝুড়ি প্রশ্ন এই মুহূর্তে আমার মাথার মধ্যে তোল পার করে চলেছে, কিন্তু বিশ্বনাথ কোনো মতেই কোনো প্রশ্নের উত্তর আমাকে দিচ্ছে না। একেবারে মুখে কুলুপ এঁটে বসে আছে যেন। হঠাৎ করেই আমার কানে একটা গুনগুন করে সুর ভেসে আসে। পাশে তাকাতেই দেখি বিশ্বনাথ গুনগুন করে গাইছে, কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়া সূত্রে সবাই গাথা, কেহ পুত্র কেহ মিত্র কেহ ভার্যা কেহ ভ্রাতা, কেউ সেজে এসেছেন পিতা কেউ স্নেহময়ী মাতা, কত রঙ্গের অভিনেতা আছেন কত সাজে সেজে এ মায়া প্রপঞ্চময়। বিশ্বনাথের এই কাণ্ডগুলো দেখেই আমার মাঝে মধ্যে বড্ড বেশি বিরক্ত লাগে।
আমাকে কোনো কথার উত্তর দিচ্ছে না। এই মুহূর্তে ওর ঠিক কি কাজ করার রয়েছে যার জন্য ও এখানে সমস্তটা না দেখেই চলে আসলো, আর যাচ্ছেটাই বা কোথায়? এটা তো মেজবাড়ির রাস্তা নয়। আমার সত্যি ভীষণ রাগ হয় এবার। ওর এই করে গান ভাজাতে তা যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। আচ্ছা বিশ্বনাথ, তুমি সেই তখন থেকে হেয়ালি করে চলেছ। এতগুলো প্রশ্ন আমার মাথার মধ্যে এসে ভিড় করেছে, তার একটারও যথার্থ উত্তর আমি খুঁজে পাচ্ছি না। তুমি খোলসা করছো না, কেবল একটার পর একটা এলোমেলো ঘটনাকে এক সূত্রে বাঁধতে চাইছো। তোমার মতলবটা কি হে ভাইয়া, বলবে কিছু? আগের মতো ভাবে এবারেও বিশ্বনাথের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না। তবে বেশ কিছুটা পথ হেঁটে এগিয়ে যাওয়ার পরে সে আমার উদ্দেশ্যে বলল, বুঝলে সৌরভ, সমস্যা বড় জটিল। হয়তো একই সূত্রে সব কিছু বাধা পড়ে রয়েছে। এখন শুধু আমাদের সেই সূত্রগুলিকে ধরেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপাতত আমরা যাচ্ছি বেহালার নিকটে অবস্থিত বসু পরিবারের পারিবারিক উকিল ফণিত মিত্রের বাড়িতে। হ্যাঁ, এই রে, ভুলে গেলাম কি করে আমি এটা। আমি তো আগেই সংবাদপত্রটি পড়েছিলাম, সেখানেই তো বসু পরিবারের সঙ্গে যুক্ত এই উকিলের নাম, ঠিকানা সব কিছুই ব্যক্ত করা ছিল। এতক্ষণে আমার কাছে সবটা পরিষ্কার যে আমরা ফরিদ মিত্রের বাড়ির উদ্দেশ্যেই চলেছি। টুকটাক দু একটা কথা ছাড়া আর সেরকম ভাবে আমার এবং বিশ্বনাথের মধ্যে কথাবার্তা হলো না। বলা যেতে পারে বিশ্বনাথ হয়তো সম্পূর্ণ বিষয়টা ভাবনার জন্যই এবং একাগ্রতা বজায় রাখার জন্যই আপাতত একেবারে চুপ থাকল। প্রায় ঘন্টাখানেক পরে আমি এবং বিশ্বনাথ নির্দিষ্ট স্থানে গিয়ে উপস্থিত হলাম। একটি পাকা বাড়ি, অথচ পুরনো ধাঁচের। বাড়িটির সামনে বেশ কয়েকটা ছোটখাটো ঘুমটি ঘর করা রয়েছে। মুখশুদ্ধি, পান মশলা, পান, তামাক জাতীয় জিনিসপত্র বিক্রি করা হয় হয়তো সেই ছোট্ট দোকানগুলি থেকে। আমি দেখলাম বিশ্বনাথ বাড়ির ভেতরে যাওয়ার পরিবর্তে সেখানকারই দোকানগুলিতে এগিয়ে গেল। অগত্যা আমি ওর পিছু নিলাম এবং একটি ছোট্ট পান বিড়ির দোকানের সামনে গিয়ে উপস্থিত হলাম। বিশ্বনাথ অত্যন্ত সন্তর্পণে সেখানে যে বয়স্ক ভদ্রলোক ছিল তার থেকে দুটি সিগারেট নিল। তারপর তার উদ্দেশ্যে বলল, আচ্ছা, এই যে উকিলবাবু এখানে থাকেন না, ফরিদবাবু, উনি কেমন মানুষ কিছু বলতে পারবেন? শুনেছি উনি বিশাল বড় উকিল মানুষ। আসলে মামলা মোকদ্দমায় একটু জড়িয়ে পড়েছি আমি এবং আমার এই দাদা। ওনার সঙ্গে তাই জন্য একটু জরুরি দরকারে কথা বলতে এসেছিলাম। কিন্তু আমি একভাবে তাকিয়ে রইলাম বিশ্বনাথের মুখের পানে। যদিও বিশ্বনাথ এমনটা করেই থাকে। দোকানে বসা বয়স্ক ভদ্রলোকটি এবার আমাদের মুখের দিকে তাকিয়ে একটু অপ্রস্তুতিতে পড়েই বলল, বাবু যে মারা গিয়েছেন আপনারা শোনেননি? এ তল্লাটে তো সকলেই জানে সে কথা। বড় ভালো মানুষ ছিলেন উনি। আপনারা যান না, ভেতরে যান, বৌঠান আছেন ভেতরে। আসলে বাবুর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। লোকে বলছে ওনাকে নাকি খুন করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরপর বিশ্বনাথ ওনার হাতে সিগারেটের অর্থমূল্য চুকিয়ে দিয়ে এগিয়ে গেল বাড়ির সদর দরজার দিকে। আমিও এগিয়ে গেলাম ওর সাথে সাথে। দরজার কড়া নাড়াতেও ভেতর থেকে প্রথমে কোনো সাড়া শব্দ এলো না। কিছুক্ষণ পরে আবারও যখন বিশ্বনাথ সশব্দে দরজার কড়া নাড়ল, তখন ভেতর থেকে শীর্ণ আর্দ্র কণ্ঠের কণ্ঠস্বর শোনা গেল, যাই। খানিক বাদে দরজা খুললেন একজন ভদ্র মহিলা। তিনি আমাদের ভেতরে আসার আহ্বান করলেন। আমি এবং বিশ্বনাথ বেশ কিছুক্ষণ পাশাপাশি বেতের মোড়ায় বসে ঘরটিকে দেখছিলাম। বেশ ছিমছাম সাজানো গোছানো পরিপাটি একটি ঘর। ভদ্রমহিলা অত্যন্ত কুঞ্চিত হয়েই আমাদের সামনাসামনি কিছুটা দূরত্ব রেখে বসেছেন। ক্রমাগত ফুঁপিয়ে কেঁদেই চলেছেন উনি। ওনার নাসারন্ধ্র ক্রমশ ফুলে ফুলে উঠছে। ওনার ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। সাদা থান পরিহিতা, সবেমাত্র বৈধব্য যোগ ঘটা সেই ভদ্রমহিলাকে দেখলেই বোঝা যাচ্ছে হঠাৎ করে স্বামীর এভাবে চলে যাওয়াতে সে ঠিক কতটা বিপর্যয়ের মধ্যে এসে পড়েছেন। বেশ কিছুক্ষণ নীরবতার পরে সেই ভদ্রমহিলাই প্রথম নীরবতা ভঙ্গ করলেন। আপনারা কি বলতে চান বলুন? বিশ্বনাথ যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। সেই জন্য উনি কথাটি বলার সঙ্গে সঙ্গে বিশ্বনাথ বলে উঠল, নমস্কার, আমি বিশ্বনাথ সান্যাল,
এবং ইনি হলেন সৌরভ বসু। বিশ্বনাথের কথা শুনে মহিলাটি এবার আমাদের মুখের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকালেন। বিশ্বনাথ অবশ্য খুব একটা গুরুত্ব না দিয়ে আবারও বলতে শুরু করলো, আমরা দুঃখিত মিসেস মিত্র, আপনাকে এই অসময়ে অপদস্থ করছি। তবে আপনি হয়তো শুনে থাকবেন যে মিস্টার মিত্র মারা যাওয়ার 2 দিন পরেই বসু পরিবারের কর্ত্রীও খুন হয়েছেন। অদ্ভুত রকমভাবে দুটো মৃত্যুই ঘটেছে প্রায় একই পদ্ধতিতে। সেই কারণেই আজ আপনার কাছে এখানে আমাদের আসা। আপনার সঙ্গে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ রয়েছে, আশা করব আপনি আমাদের যথাযথ উত্তর দেবেন। তাহলে আমরা হয়তো মিস্টার মিত্রেরও খুনের পিছনে ঠিক কে রয়েছে সেই মাথাকেও খুঁজে বার করতে পারবো খুব সহজেই। ভদ্রমহিলা আবারও ফুঁপিয়ে উঠলেন, তবে এবার তিনি দমলেন না। আর্দ্র কণ্ঠেই বলতে শুরু করলেন, আমি জানতাম জানেন তো, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। আমি এইরকমটাই আভাস পাচ্ছিলাম। আমি ওনাকে বারবার বারণ করেছিলাম এই সমস্যার মধ্যে না জড়াতে, কিন্তু উনি আমার কোনো কথা শুনলেন না। আপনি আভাস পেয়েছিলেন মানে? কিছু কি এমন ঘটেছিল যা অস্বাভাবিক? ঘটেছিলই তো, জানেন তো, উনি সব সময় সত্যের পথে হাঁটতেন। ওনাকে কেউ কখনো টলাতে পারেনি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য। শেষ কয়েক সপ্তাহ ধরে উনি ভীষণ চিন্তার মধ্যে দিনপাত করছিলেন। কোনো একটা কেস নিয়ে তিনি যেন ভীষণ পরিমাণে অসন্তোষের মধ্যে ছিলেন, এমনটাও আমি বুঝতে পারছিলাম। জিজ্ঞেস করাতে তিনি আমাকে বলেছিলেন যে বিপদ আসতে চলেছে। তবে সে বিপদ যে আমার কপালে। ঈশ্বর, সর্বনাশ হয়ে গেল আমার, সম্পূর্ণভাবে সর্বনাশ হয়ে গেল আমার সংসারটার। ভদ্রমহিলা আবারও ডুকরে কেঁদে উঠলেন। শাড়ির আঁচল মুখে চেপে ধরে সেই কান্নাকে দমন করার চেষ্টাও করলেন, তবে তিনি সফল হতে পারলেন না। বিশ্বনাথ এবং আমি দুজনের মধ্যে কেউই এই মুহূর্তে ওনাকে কোনো কথা বললাম না, কিংবা ওনাকে ক্রন্দনরত অবস্থা থেকে বাধাও দিলাম না। বেশ কিছুক্ষণ পর উনি নিজেই স্বাভাবিক হলেন। তারপর আবারও আমাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, বসু বাড়ির কর্ত্রী আমার স্বামীকে বড্ড ভরসা করতেন। তার স্বামীর সময় থেকেই আমার স্বামী ওই বাড়ির সমস্ত মামলা মোকদ্দমা এবং সম্পত্তির হিসেব নিকেশ দেখে আসছেন। তাই পরবর্তীতে বসু কর্ত্রীও আমার স্বামীকে সেই জায়গাটি দিয়ে রেখেছিলেন। তবে আমি ভাবিনি যে এই আমার স্বামীর কাল হবে। আচ্ছা, আপনি একটু ভেবে বলুন তো, এই কয়েক সপ্তাহের মধ্যে ওনার সঙ্গে নতুন কি কেউ দেখা করতে এসেছিল, যার কথাবার্তা আচার আচরণ আপনার কিছুটা হলেও অপ্রাসঙ্গিক মনে হয়েছে অন্যদের তুলনায়? কিংবা আপনি একটু ভেবে বলুন যে এমন কারোর উপস্থিতি আপনি লক্ষ্য করেছেন যার উপস্থিতির ফলে আপনার স্বামী মানে মিস্টার মিত্রের আচার আচরণে কোনো পরিবর্তন এসেছিল? না, আমার তো সেরকম কিছু দাঁড়ান, হ্যাঁ, মনে পড়েছে। একজন ভদ্রলোক এসেছিল আমার স্বামীর সাথে দেখা করতে। ওনার মৃত্যুর ওই 1 সপ্তাহ মতন আগেই উনি এসেছিলেন। লম্বাটে গোছের একটা ভদ্রলোক, একেবারে তামাটে মাজা গায়ের রং, চুলগুলো এলোমেলো, চোখ দুটো বুদ্ধিদীপ্ত। ওনার কণ্ঠস্বরের মধ্যেই যেন একটা সম্মোহনী ক্ষমতা রয়েছে। হ্যাঁ, তারপর বলুন, কি পরিবর্তন ঘটেছিল মিস্টার মিত্রের ওনার আসার পরে? মিস্টার মিত্র কি আপনাকে কোনোভাবে জানিয়েছিল ওই ভদ্রলোক কে, কোথা থেকে এসেছে, কি কারণে এসেছে? কিছু কি আপনাকে বলেছিল? একটু মনে করে দেখুন তো। না, আর তো সেরকম ভাবে না। হ্যাঁ, বলেছিলেন উনি বলেছিলেন ওই ভদ্রলোক নাকি বসু পরিবারের কোনো দূর সম্পর্কের জামাই হয়। ব্যাস এইটুকুই বলেছিলেন, আর আমাকে সেরকম ভাবে কিছুই বলেননি। তবে কি সব কাগজপত্র নিয়ে উনি খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন ওই ভদ্রলোক এখানে আসার পরই, যেন কোনো বড় রকমের বিপদ আসছে, আর তারই পূর্বাভাস উনি আগের থেকে বেশ সাবধানী হতে চাইছেন। বেশ, আজ আমরা তাহলে উঠি। এখানে আমার টেলিফোন নাম্বারটা রয়েছে, যদি প্রয়োজন পড়ে তবে নিঃসংকোচে আমাকে আপনার ভাই মনে করে টেলিফোন করবেন।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো আপনাকে আমাদের সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষায় যথাযথ নয়, তবুও বলবো যার জন্য বা যাদের জন্য আজ আপনার এই পরিস্থিতি, তাদের অবশ্যই আমরা খুব শীঘ্রই খুঁজে বার করব এবং তাকে শাস্তির জন্য আইনের হাতে তুলে দেব। নমস্কার। কথাগুলো বলেই বিশ্বনাথ ওখান থেকে উঠে পড়ল। বের হওয়ার আগে আবারও একবার ঘরের মধ্যে তাকিয়ে কি যেন দেখে নিল সে। তারপর সোজা বড় রাস্তার দিকে রওনা হলো। আমি ওর সাথেই এগিয়ে চললাম। আচ্ছা বিশ্বনাথ, তুমি ওনাকে আমাদের টেলিফোন নম্বর কেন দিয়ে আসলে? তোমার কি মনে হয় উনি আমাদেরকে ফোন করবেন? মনে হওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ ভাইয়া, উনি অবশ্যই ফোন করবেন। এখন শুধু অপেক্ষা। তবে মেলা দেরি হলো, বাড়ি ফিরে নাওয়া খাওয়া সেরে আমাদের আবারও একবার বসু বাড়িতে যেতে হবে। সেই সময় যেই জেরা আমি অসম্পূর্ণ রেখে সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, সেই জেরাই এবার সম্পূর্ণ করতে হবে। আমরা দুজনেই এরপর যথাসময়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তবে এবার আসার পথে বিশ্বনাথকে আগের বারের তুলনায় অনেক সতেজ মনে হলো। প্রথমটায় ওর মাথায় যে কোন একটা বিষয় নিয়ে জট পাকিয়েছিল তা ভীষণ স্পষ্ট ছিল, এবং এই মুহূর্তে যে সেই সমস্ত জট খুলতে শুরু করেছে তা আমার আর বুঝতে বাকি রইল না। বিশ্বনাথের কাছে থাকা আগাম সিগারেটের বাক্স থেকে এবার দুজনেই দুটি সিগারেট ধরিয়ে নিয়ে শূন্যে তার ধোঁয়াকে অন্তর্লীন হতে দিয়ে ধীরে ধীরে সুস্থ মস্তিষ্কে ফিরে আসলাম আমরা নিজেদের বাড়িতে। ফিরেই বিশ্বনাথ অবশ্য ঢুকে গেল স্নান করতে। আমি কড়িবর্গার পানে বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের ডায়েরিটি খুলে ধরলাম। যা ঘটেছে তা যদি আমি বিন্দুমাত্র এই মুহূর্তে না লিখি তাহলে আমার স্বস্তি নেই। নিচে ভাতের হোটেল থেকে তখন বিস্তর শোরগোল শোনা যাচ্ছে। আমি এবং বিশ্বনাথ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর দুপুরের খাবার সেরে অল্প বিশ্রাম করছিলাম। তবে আপাতত ওকে দেখে বোঝার উপায় নেই যে এই মুহূর্তেও অবসর যাপন করছে না কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। কিছু মুহূর্ত সেভাবেই কেটে গেল। তারপর বিশ্বনাথ উঠে গেল বাইরের বারান্দায়। আমি যদিও তখনও অলসভাবেই পড়ে রয়েছে আরামকে দাঁড়ায়। ইতিমধ্যেই শুনলাম পাশের ঘরে টেলিফোনটি বাজছে। আমি আর উঠে যাওয়ার কষ্টটুকু করলাম না। বিশ্বনাথ যেহেতু বাইরে রয়েছে, আমি খুব ভালো করে জানি এ ফোন এই মুহূর্তে বিশ্বনাথই ধরবে। আর এতক্ষণে আমার কাছে এও পরিষ্কার হলো যে বিশ্বনাথ হয়তো এই ফোনটির অপেক্ষাতেই এতক্ষণ ধরে অবসর যাপন করছিল। আমি এ ঘর থেকেই সবটা শোনবার চেষ্টা করলাম। হ্যালো, ও হ্যাঁ বলুন। না না, সেরকম কোনো সমস্যা আপনি তৈরি করেননি। বলুন আপনি ওদিকে কি খবর পেলেন? আপনারা কি তল্লাশি চালিয়েছেন ঘরগুলিতে? কিছু কি পেয়েছেন আপনারা ঘর থেকে? বিভূতিবাবু কি ফিরে এসেছেন বাড়িতে? কোনো খোঁজ কি আপনারা পেয়েছেন ওনার? কি বললেন? বিভূতিবাবুকে ধর্মতলার নিকট থেকে পাকড়াও করা হয়েছে? বিভূতিবাবুকে অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার বোঝা উচিত ছিল এমনটা ঘটবে। যেখানে বিধুবাবুর মতন একজন চরিত্র উপস্থিত রয়েছে সেখানে যে এ ধরনের একটা ঘটনা ঘটবে তাতে খুব একটা অপ্রাসঙ্গিকতার কোনো জায়গা নেই। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি আর সৌরভ বিকেলের দিকেই একবার আপনাদের ওখানে যাব। আপনারা থাকবেন তো? হ্যাঁ, কি বললেন? আচ্ছা, ঘরগুলো যখন আপনারা তল্লাশি করছিলেন তখন একটি বাক্স আপনারা খুঁজে পেয়েছেন। এই বাক্সের কথা বাড়ির কেউ জানতো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা বিকেলে গিয়েই না হয় সবটা দেখব। কি, বাক্স থানায় নিয়ে যাওয়া হয়েছে? উফ, এই বুদ্ধু লোকটার জন্যে। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ অফিসার, আপনি অবশ্যই জানিয়ে রাখবেন যে আমি বিকেলে যখন ওখানে যাব তখন বাকিদের সঙ্গেও কথাবার্তা বলবো। তারা যেন প্রত্যেকে বাড়িতেই থাকেন, কেউ যেন বাড়ি থেকে বাইরে না যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, রাখছি। বিশ্বনাথ ফোনে যার সঙ্গে কথা বলছিল তার সারমর্ম বুঝতে আমার বাকি, তবে বেশ কিছু প্রশ্ন এবং কৌতূহল আমার মাথার মধ্যেও এই মুহূর্তে চাড়া দিয়ে উঠেছে। আমি গুটি গুটি পায়ে বিশ্বনাথের পিছনে গিয়ে উপস্থিত হলাম। বিশ্বনাথ টেলিফোনের রিসিভারটি নামিয়ে রাখতেই আমি বিশ্বনাথের উদ্দেশ্যে বললাম, তোমার কথা শুনে মনে হলো বিভূতিবাবুকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, ওনাকে তো ক্রাইম সাসপেক্ট হিসেবে ধরা যেতেই পারে, তাই না? একটা সূক্ষ্ম কারণ তো রয়েছে এক্ষেত্রে। মিসেস বসুর সঙ্গে বিভূতিবাবুর বচসা হয়,
এবং তারপর ওনাকে রাতের বেলা বাড়ি থেকে চুপি চুপি বের হতেও দেখা যায়, এবং উনি ঠাকুর দালান থেকে কিছু নিচ্ছিলেন বা কিছু সেখানে লুকিয়ে রাখছিলেন, এমনটাও জানা গিয়েছে চাকরদের কাছ থেকে। তারপরেও তুমি কেন ওনাকে এতটা আড়াল করার চেষ্টা করছো বলো তো? কারণ আমার ধারণা সে এই সব কিছুর সঙ্গে যুক্ত নয়। কোনো কারণে সে ওইভাবে রাতের বেলা চুপি সারে বাড়ি থেকে পলায়ন হয়তো করেছে, কিন্তু সে তার মাকে খুন কখনোই করেনি। কিছু একটা আমরা মিস করে যাচ্ছি সৌরভ। কি মিস করে যাচ্ছে? সেটা কি তা খুব ভালো করে বোঝা যাবে আজ বিকেলে বসু বাড়িতে গেলে। মিসেস মিত্র বলল বসু বাড়ির কোনো দূর সম্পর্কের জামাইয়ের সঙ্গে নাকি মিস্টার মিত্রের যোগ সাধন ঘটেছিল। তারপর থেকেই তার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে অফিসারটি জানালো বাড়ির মধ্যে থেকে একটি বাক্স উদ্ধার করা হয়েছে, যে বাক্সটি অনেক পুরনো এবং অনুমান করা হচ্ছে যে বাক্সটিতে বহু বছর কেউ হাত দেয়নি। সেই বাক্স বাড়ির কেউ দেখেওনি কখনো, এবং তার থেকেও বড় কথা, ওই বাড়িতে এমন কেউ রয়েছে যে প্রত্যক্ষভাবে দেখেছে মিসেস বসুকে কে বা কারা কিভাবে হত্যা করেছে। বলো কি? তুমি যেটা ভাবতে পারছো না সেটাই ঘটেছে, এবং সেটাই সত্যি। এরপর সত্যি আর কোনো কথা থাকে না। আমরা নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বের হয়ে আবারও বসু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন অবশ্য সেখানে অতটা ফৌজদারি পাহারা নেই সকালে যতটা ছিল। বাড়িতে প্রবেশ করতেই কেমন যেন একটা ঝিম ধরানো পরিবেশ আমাদের দুজনেরই চোখে পড়ল। আমরা এগিয়ে গেলাম বৈঠকখানার ঘরে। বিধুবাবু এখন নেই। ভেতর থেকে যেন একটা স্বস্তির নিঃশ্বাস আমার নির্গত হলো। অবশ্য বিধুবাবুর পরিবর্তে যেই অফিসারটি বিশ্বনাথকে ফোন করেছিলেন তিনি উপস্থিত রয়েছেন। আমাদেরকে দেখেই তিনি এগিয়ে এসে বিশ্বনাথের উদ্দেশ্যে বললেন, আসুন বিশ্বনাথবাবু, আসুন, আপনারা বাড়ির সকলে উপস্থিত রয়েছেন, আপনাদের সঙ্গে তারাও কথা বলতে চান। অফিসারটি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেলেন। আমরাও তার পিছু নিলাম। বিশ্বনাথ ওঠার আগে বৈঠকখানার এক কোণায় কি যেন বেশ কিছুক্ষণের জন্য স্থির দৃষ্টিতে দেখছিল। প্রথমবার এখানে এসে যেই অস্বস্তিটা আমাদের মধ্যে কাজ করছিল, এখন এই মুহূর্তে সেই অস্বস্তিটা নেই। অফিসারটি আমাদেরকে প্রথমেই নিয়ে গেলেন ঝুল বারান্দার একেবারে কোণার একটি ঘরে। সেই ঘরটি মূলত বিভূতিবাবুর ঘর। ভিতর থেকে মৃদু কান্নার শব্দ ভেসে আসছে। অফিসারটি দরজায় কড়া নাড়লেন। মুহূর্তের মধ্যেই ঘরের কান্নার শব্দ থেমে গেল। তার কিছুক্ষণ পরেই দরজা খুললেন এক বয়স 25-এর মহিলা। কান্নাকাটিতে উনি যে ভেঙে পড়েছেন তা ওনাকে দেখেই বোঝা যায়। তিনি দরজা ছেড়ে দাঁড়ালেন। আমরা ঘরে প্রবেশ করলাম। তিনি আমাদের উদ্দেশ্যে দুটি বেতের মোড়া দেখিয়ে দিলেন। তারপর কাপড় দিয়ে নিজের মুখ মুছে আমাদের উদ্দেশ্যে বললেন, আমার স্বামীর সঙ্গে মায়ের হয়তো বচসা হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন, আমার স্বামী মাকে অত্যন্তই ভালোবাসত, অত্যন্ত শ্রদ্ধা করত। আমার স্বামী কখনোই মাকে হত্যা করতে পারে না। আপনারা জ্ঞানী মানুষ, দয়া করে আমার স্বামীকে বাঁচান। আমি এবং বিশ্বনাথ দুজনেই একে অপরের মুখের দিকে একবার তাকালাম। মূলত আমরা কিছু বলার আগেই এই মহিলা যে এভাবে কথা বলবেন তা আমরা আশা করিনি। তবে উনি যখন প্রথমেই সোজা কথা সোজাভাবে বললেন, তখন আমাদেরও উচিত একইভাবে সোজাসুজি কথা বলা। কিন্তু আপনার স্বামীর বিরুদ্ধেই তো তথ্য প্রমাণ উঠে আসছে, তারপর কিভাবে বলি বলুন তো? আপনার স্বামীর সঙ্গে আপনার শাশুড়ি মায়ের কোনো রকম কোনো সমস্যা ছিল না। হতেই তো পারে আপনার স্বামী আপনার শাশুড়ি মায়ের ওপর রেগে গিয়ে তাকে হত্যা করেছে, আর এই মুহূর্তে বাড়ি থেকে কোনো দামি কিছু চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছেন। আর আপনি শুনেছেন নিশ্চয়ই যে আপনার স্বামীকে গ্রেফতারও করা হয়েছে। না না না, আমি বলছি তো আমার স্বামী কিছু করেনি। আমার স্বামী নির্দোষ, নিষ্কলঙ্ক। আপনারা আমার স্বামীকে ভুল বুঝছেন। আপনারা আমার স্বামীর চরিত্রের দিকে আঙুল তুলছেন। আমার স্বামী তার মাকে অত্যন্ত ভালোবাসত, অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখত। আপনারা দয়া করে আমার কথা বিশ্বাস করুন। আমার স্বামীর উপরে আপনারা দয়া করুন। আমার স্বামী সত্যিই কিছু জানে না। ওনাকে আপনারা নির্দোষ প্রমাণ করে মুক্তি দিন দয়া করে। আবারও আঁচলের খুঁটে মুখ বুজে কেঁদে ওঠেন মহিলা।
বিশ্বনাথ যে এভাবে ভুল পাল্টাবে আমি এটা আশা করতে পারিনি। বাড়িতে যে কিনা আমাকে এত নিশ্চয়তার সঙ্গে জানালো যে বিভূতিবাবু কোনোভাবেই এই খুনের সঙ্গে জড়িত নয়, সে কিভাবে এখানে এসে তার স্ত্রীর সামনে এই কথাগুলো বলতে পারে? মাঝে মাঝে এই লোকটিকে দেখে আমার ভীষণ পরিমাণে অদ্ভুত লাগে। আমি অবাক হয়ে রয়েছি এমনটা বুঝতে পেরেই বিশ্বনাথ আমার দিকে একটা আশ্বস্তের দৃষ্টিপাত করে আবারও সরাসরি বিভূতিবাবুর স্ত্রীর উদ্দেশ্যে বলল, আচ্ছা আমাকে বলুন তো, আপনার স্বামীরা তো 3 ভাই, এছাড়া কি আপনার আর কোনো ননদ আছে? ননদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনু ঠাকুরজি, মানে অনুরাধা। এছাড়া আর কোনো ননদ আছে আপনার? না, আর কেউ নেই। সম্পর্কে কিরকম ননদ তিনি আপনার? এই প্রশ্নটার জন্যই হয়তো মহিলা এতক্ষণ অপেক্ষা করছিল। তবে প্রশ্নটা সরাসরি ওনার দিকে যাওয়াতে কিছুটা ইতস্তত করতে শুরু করেন। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বলতে শুরু করেন, আসলে আমরা প্রথম থেকে জানতাম অনুরাধা ঠাকুরজি আমার শাশুড়ি মায়ের ছোট বোন শশীবালা দেবীর একমাত্র মেয়ে। কিন্তু ওনার এই কিন্তুটাতেই যেন কপালে ভাঁজ পড়ে বিশ্বনাথের। যদিও ও নিজের থেকে আর কোনো প্রশ্ন করে না মহিলাকে, তার কারণ ও হয়তো বুঝতে পেরে গিয়েছিল যে মহিলাকে হয়তো সময় দিলেই তার থেকে আসল তথ্য ও অন্বেষণ করতে পারবে। তবে আমি ধৈর্য হারিয়ে প্রশ্নটা করেই ফেলি, কিন্তু কি চুপ করে গেলেন যে? আসলে মা মারা যাওয়ার কিছুদিন আগেই আমরা জানতে পারি অনুরাধা ঠাকুরজি আমার শাশুড়ি মায়ের ছোট বোনের মেয়ে নয়, উনি আমার শাশুড়ি মায়েরই মেয়ে। মেজ ঠাকুরপুর সঙ্গে একসঙ্গে একই গর্ভে তারা দুজনে বেড়ে উঠেছেন এবং ভূমিষ্ঠ হয়েছেন। না চাইতেও আমার চোখটা বিশ্বনাথের দিকে গেল এবং আমি ওর চোখে মুখে যেন এই মুহূর্তে একটা অস্ফুট উচ্ছ্বাসিত ভাব লক্ষ্য করতে পারলাম। কি করে জানতে পারলেন যে অনুরাধা, মানে যাকে আপনারা এতদিন দুঃসম্পর্কের ননদ ভেবে এসেছেন, তিনি আপনার শাশুড়ি মায়ের বোনের মেয়ে নয়? মহিলা উদাস দৃষ্টিতে কড়িবর্গার দিকে কিছু মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ কণ্ঠে বললেন, ওই সর্বনাশা উইলের জন্যই সবটা হলো। আমাদের এই সুখের সংসারে আগুন জ্বলল, আর সেই আগুনে দগ্ধ হচ্ছি আমরা এই গোটা বসু পরিবার। কি লেখা ছিল সেই উইলে? আচ্ছা, এই যে আপনার ঠাকুরজির নামে আপনার শাশুড়ি মা এই সম্পত্তির এতটা অংশ লিখে দিলেন, এতে আপনার এবং আপনার স্বামীর বা আপনাদের এই পরিবারের বাকিদের কি রকম প্রতিক্রিয়া হয়েছিল? আপনারা মন থেকে মেনে নিতে পেরেছিলেন এই ঘটনাটাকে? সম্পত্তির মায়া বড় মায়া, জানেন তো। তবে কি বলুন তো, আমার স্বামীকে আমার শাশুড়ি মা যথার্থ শিক্ষা দিয়ে বড় করেছেন, তাকে প্রতিষ্ঠিত করেছেন। আমার স্বামী এই মুহূর্তে আদালতের একজন মধ্য পর্যায়ের নাম করা উকিল। তিনি ওকালতি করে যা আয় করেন তা দিয়ে আমাদের 3 জনের সংসার খুব ভালোভাবে চলে যাবে। এবং তার থেকেও বড় কথা, আমরা এই সম্পূর্ণ পরিবারের সঙ্গে থেকে খুশিতে ছিলাম। সম্পত্তি আজ আছে, কাল তো নাও থাকতে পারে, তাই না? আপনাদের হয়তো কথাটা নাটকীয় শোনাবে, কিন্তু এই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আমি কিংবা আমার স্বামী কেউই খুব একটা মাথা ঘামায়নি। মায়ের সম্পত্তি মা যাকে যতটুকুর জন্য যথাযোগ্য মনে করেছে তাকে ততটুকু দিয়েছে। এতে আমরা কেন কথা বলবো বলুন তো? বটে। আচ্ছা, আমরা তবে উঠি। প্রয়োজন পড়লে অবশ্যই আবারও আপনার সঙ্গে কথা বলবো। নমস্কার। ঘর থেকে বের হতেই যাব আমরা, তার আগে বিছানা লাগোয়া একটা টেবিলে চোখ যায় বিশ্বনাথের। অবশ্য আমিও পরে বিশ্বনাথের দৃষ্টি অবলম্বন করে সেই দিকেই দৃষ্টিপাত করি। টেবিলের ওপর রাখা রয়েছে একটি মোটা বই। বিশ্বনাথ সেই দিকেই এগিয়ে যায়। বইটি কেমিস্ট্রির বই। বইটি যে কেউ পড়ছিল তার আভাস স্পষ্ট। বইয়ের একটি পৃষ্ঠার মাঝখানে একটি পেন্সিল রাখা রয়েছে। বিশ্বনাথ বইটি খোলে। সেখানেই হলুদ রঙের কালি দিয়ে কয়েকটা লাইন চিহ্নিত করা রয়েছে। বিশ্বনাথ জায়গাটি ভালো করে পড়ে। পটাশিয়াম সায়ানাইড নিয়ে সেখানে বিস্তারিত কিছু লেখা রয়েছে। বিশ্বনাথ বইটিকে যথাস্থানে রেখে ফিরে আসে বিভূতিবাবুর স্ত্রীর সামনে। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,
যতদূর সম্ভব আপনার স্বামী যে সকল বই পড়ে সেগুলো আইনের বই, কিন্তু এখানে যে বইটি রয়েছে সেই বইটি মোটেই আইনের বই নয়। এটি কেমিস্ট্রির বই, অর্থাৎ রসায়নের বই। এই বইটি যতদূর সম্ভব আপনার ছোট দেওরের। বইটি এখানে কিভাবে আসলো বলতে পারেন? বিশ্বনাথের কথায় থতমত খেয়ে যায় ভদ্রমহিলা। তারপর মৃদু কণ্ঠে বলে, খোকা বোধহয় ভুল করে নিয়ে এসেছে এই বইটিকে এখানে। আসলে ভারী দুরন্ত আমার ছেলেটি। বই পড়তে সে বড় ভালোবাসে। তার আবার ছোট কাকার সঙ্গে ভারী ভাব। সবসময় এই বই সেই বই সে তার কাকার ঘর থেকে এই ঘরে নিয়ে এসে রেখে দেয়। পরে তার কাকা এসে এখান থেকে বই খুঁজে নিয়ে যায়। এখানেও হয়তো তেমনটাই কিছু ঘটেছে। এতক্ষণে এবার আমার চোখ গেল ঘরের কোনায় একটি ছোট্ট বাচ্চার দিকে। খুব বেশি হলে 7 কি 8 বছর বয়স হবে তার। বুদ্ধিদীপ্ত চোখ, চঞ্চল চাহনি, তবে এই মুহূর্তে অত্যন্ত ভয় পেয়ে রয়েছে সে। তার থমথমে মুখ দেখলেই তা বোঝা যায়। সকলকে অবাক করে দিয়ে বিশ্বনাথ আর কাউকে কিচ্ছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। আমিও বিশ্বনাথের সঙ্গে সঙ্গেই ঘর থেকে বের হলাম। অফিসার এবার আমাদের নিয়ে গেলেন মিসেস বসুর মেজ ছেলের ঘরে। এই ঘরটি অপেক্ষাকৃত সাজানো গোছানো, আভিজাত্যের ছাপ স্পষ্ট এবং সেই সাথেই মিশে রয়েছে রুচিশীলতা। মিসেস বসুর মেজ ছেলে এবং বৌমা যে অনেক বেশি শৌখিন তা তাদের ঘর দেখেই বোঝা যায়। বিশ্বনাথ ঘরে প্রবেশ করতেই মেজ বউ ঘর থেকে বের হতে চাইছিল। বিশ্বনাথ তাকে ঘরেই উপস্থিত থাকতে বলাতে আর তার বাইরে যাওয়া সম্ভব হয় না। বিশ্বনাথ কোনো ভনিতা না করে সরাসরি মিসেস বসুর মেজ ছেলের উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনার বড় বৌদির কাছে শুনলাম আপনি এবং অনুরাধা দেবী এতদিন যাকে আপনি আপনার নিজের মাসির মেয়ে বলে জানতেন, সে আপনার নিজের বোন। আপনারা আপনার মায়ের যমজ সন্তান এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মায়ের গোটা সম্পত্তির 60% মালিকানা তারই। এই প্রসঙ্গে আপনার অভিমত কী? মায়ের সম্পত্তি যাকে যতটা দেবে বলে ঠিক মনে করেছেন ততটাই দিয়েছেন। এতে নতুন করে আমার আর কি অভিমত থাকতে পারে বলুন তো? মায়ের আমাকে, আমার দাদা এবং ভাইকে তার সম্পত্তির বেশিরভাগ অংশ থেকেই বাদ করার ইচ্ছে হয়েছিল, তাই আমাদেরকে বাদ করেছেন। তবে দুঃখের বিষয় কি জানেন? ঈশ্বরের কৃপায় আমি ব্যবসার সঙ্গে যুক্ত। যথেষ্ট আয় হয় আমার নিজস্ব ব্যবসা থেকে। দাদাও তার ওকালতি থেকে যথেষ্ট আয় করেন। তবে আমাদের ভাই নবীন এখনো প্রতিষ্ঠিত নয়। মা ওর ক্ষেত্রে অন্তত একটু দয়াশীল হতে পারতেন, কিন্তু তিনি হলেন না। তিনি তার সবটা উজাড় করলেন তার নিজের মেয়েকে। তাকেই সবটা দিতে চাইলেন। যাকে আমরা এতদিন মাসির মেয়ে ভাবতাম হাস্যকর এবং নাটকীয়ভাবে, সেই বর্তমানে হয়ে উঠল এই বসু পরিবারের এক অলিখিত কর্তৃ। আপনার দাদাকে গ্রেফতার করা হয়েছে। আপনার এই বিষয়ে মতামত কি? আপনার দাদা এরকম কাজ করতে পারেন বলে কি আপনার মনে হয়? দেখুন, আমার মনে হওয়া না হওয়াতে কিছুই আটকে নেই। এমন অনেক কিছুই রয়েছে যেগুলো আমি কখনোই ভাবতেও পারিনি, কিন্তু বর্তমানে সেগুলো চোখের সামনে ঘটতে দেখছি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে সত্য মিথ্যার সবটাই যেন গুলিয়ে যাচ্ছে। তবে কোথাও না কোথাও গিয়ে আমার মন এটাও জানে যে আমার দাদা আর যাই করুক না কেন, সে আমাদের মাকে কখনোই হত্যা করতে পারবে না। আমাদের 3 ভাইয়ের মধ্যে দাদা সব থেকে বেশি মাকে ভালোবাসত, এখনো বাসে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মিসেস বসুর মেজ ছেলে অব্যয়ের কণ্ঠ হতে। আমি স্পষ্ট লক্ষ্য করি বিশ্বনাথ অব্যয়বাবুর চেয়েও বেশি লক্ষ্য রাখছেন তার স্ত্রী দীপার দিকে। ওর মাথায় এই মুহূর্তে কিছু যে চলছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। হঠাৎ করে কি মনে হতে বিশ্বনাথকে দেখি তার পকেট থেকে সেই কান পাশাটি বার করতে। কিছু মনে করবেন না, ঘরে ঢোকার সময় আপনার ওই সাজানো কাচের ড্রেসিং টেবিলের সামনে দেখলাম একটি কান পাশা পড়ে রয়েছে। আমি সকালে যখন এই বাড়িতে এসেছিলাম তখন একটি কান পাশা পেয়েছিলাম। একটু দেখুন তো এই কান পাশাটি এবং আপনার টেবিলে রাখা কান পাশাটি একই জোড়ার কিনা। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে কালকে বিকেলে আমি হারিয়ে ফেলেছিলাম এই কান পাশাটির একটিকে। তারপর থেকেই বড্ড বেশি মন খারাপ ছিল। তার মধ্যে রাতে ওই ধরনের একটা ঘটনা ঘটে গেল।
মা আমাদের সকলকে একা ফেলে চলে গেলেন। আসলে এই উপহারটি আমার শাশুড়ি মায়ের দেওয়া আমাকে শেষ উপহার। যদি এটা খুঁজে না পেতাম তাহলে হয়তো সারা জীবন আমার ক্ষেত থেকে যেত। আপনি সত্যি খুব উপকার করলেন। ঠিক আছে, আমরা তাহলে উঠি। আপনাদের এরকম পরিস্থিতি সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না। যদি আবারও কোনো প্রয়োজন পড়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আশা করব আপনারাও সহায়তা করবেন। বিশ্বনাথ যে কথাগুলো অন্য কোনো ইঙ্গিত দিয়ে বলেছে তা এতদিন ওর সঙ্গে থাকার ফলে আমার বুঝতে এতটুকু অসুবিধে হয়নি, এবং ওর যে সন্দেহের তীর এই মেজ ছেলে এবং মেজ ছেলের বউয়ের ওপর কিছুটা হলেও রয়েছে সেটাও বুঝতে আমার বাকি নেই। আপাতত আমরা এবার ঝুল বারান্দা ঘুরে একেবারেই মিসেস বসুর ঘরের উল্টো দিকের একটি ঘরে এসে প্রবেশ করলাম। ঘরটি সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে রয়েছে, তবে ঘরের মধ্যে যে কেউ রয়েছে তা বোঝাই যাচ্ছে। তার কারণ তার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ স্পষ্ট। ঘরে প্রবেশ করার পরেই দেখলাম অফিসারটিকে অত্যন্ত দক্ষতার সাথে অন্ধকারেই একটি দেওয়াল অনুসরণ করে হাত চালনা করলেন, এবং তার সাথেই ঘরের মধ্যে আলো ঝলমল করে উঠল। 18 থেকে 19 বছরের একটি ছেলে দুই হাঁটুর মাঝে নিজের মাথা গুজে একভাবে কেঁদে চলেছে। আমাদের দেখেই সে প্রায় ভয়ে আঁতকে উঠল। বুঝলাম বিধুবাবু এর সঙ্গে এমন কিছু করে গিয়েছে যার ফলে আমাদেরকে দেখেই সে এইভাবে ঘাবড়ে যাচ্ছে। আমরা কিছু বলবো বা ওকে কিছু সান্ত্বনা দেব তার আগেই ও এক নাগাড়ে বলতে শুরু করলো, আমি আমি করিনি কিছু, আমি করিনি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমাকে, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি আমি তো কিছুই জানি না, আমি আমি সত্যি কিছু জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। বলুন আমি কি করে জানবো? আমি নিজেও মাকে খুব ভালোবাসতাম, আমি কেন মাকে খুন করবো বলুন? আমি মাকে খুন করতে সাহায্য করব কেন করব? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আপনারা বিশ্বাস করুন আমি কিচ্ছুটি করিনি, বিশ্বাস করুন আপনারা। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমরা তোমাকে কিছু বলছি না, আমরা তোমাকে ধরতেও আসিনি, আমরা বলছি না যে তুমি খুন করেছো। আমরা শুধু তোমার সঙ্গে একটু কথা বলবো, তুমি আমাদের সঙ্গে একটু কথা বলো। তুমি শান্ত হও। অফিসার, আপনি প্লিজ ওনাকে একটু জল দিন তো। অফিসারটি এগিয়ে গিয়ে ছেলেটিকে জল দিল। ছেলেটি জল খেয়েও ঠক ঠক করে কাঁপছে। বিশ্বনাথ বিধুবাবুর মুন্ডপাত করতে করতে বলল, ক্রাইম সাসপেক্ট নির্বাচন করা একরকম, আর তার ওপর কোনো কিছু আগামাথা না বুঝেই যথারীতি টর্চার চালানো এটা হলো আরেক রকম। এই মানুষটার মাথায় যে কবে বুদ্ধি হবে, কবে যে উনি স্বাভাবিক হবেন এখন আমি বুঝে পাই না। ওনার এই হটকারী সিদ্ধান্তের ওপর ভিত্তি করে কোনো মানুষের ওপর অত্যাচার চালানোটা সত্যি আর মেনে নেওয়া যাচ্ছে না। এবার আমাকে কমিশনার সাহেবকে সমস্তটা জানাতেই হবে। বিশ্বনাথ ধীরে ধীরে ছেলেটির কাছে এগিয়ে গেল। ছেলেটিকে মেঝে থেকে তুলে বিছানার ওপর বসিয়ে দিল। তারপর ছেলেটির দুটো হাত শক্ত করে ধরে তার চোখের দিকে একটা গভীর চাহনিতে তাকিয়ে তাকে আশ্বস্ত করার মতো করেই নরম স্বরে বলল, এতটা ভয় পেও না, ভয় পাবার মতন কিছুই হয়নি, তুমি শান্ত হও। আমি শুধুমাত্র তোমাকে কয়েকটা প্রশ্ন করার জন্য এখানে এসেছি, আর কিছুই নয়। তবে আরও একটা কথা আমি তোমাকে দিতে পারি, তুমি যদি কোনো দোষ না করে থাকো তাহলে তোমার কিছুই হবে না। তবে হ্যাঁ, একটা শর্ত রয়েছে, তোমাকে কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে হবে। ছেলেটি হয়তো কিছুটা শান্ত হলো। তারপর বিশ্বনাথের দিকে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি বলুন, আমি বলছি। তুমি নিশ্চয়ই শুনেছ যে তোমার মাসির মেয়ে অনুরাধা সে তোমার নিজের দিদি। হ্যাঁ শুনেছি, আমি জানতাম অনু দিদি আমার নিজের দিদি। ছেলেটির কথা শুনে বিশ্বনাথ আমার মুখের দিকে তাকালো। আমিও সত্যি অবাক হয়েছি ওর এই উত্তর শুনে। কি করে জানলে? একবার পুজোর সময় মাসির বাড়ি গিয়েছিলাম, সেই সময় জামাইবাবুর সঙ্গে মাসিমার কথাবার্তা আমি শুনে ফেলেছিলাম। তবে আমি বিষয়টা নিয়ে খুব একটা পরে ভাবিনি, তার কারণ
সে তো দিদিই হয়, তাই না? সে আমার নিজের দিদি হোক আর সে আমার মাসির মেয়েই হোক, দিদি আমাকে বরাবরই বড্ড ভালোবাসতো, বড্ড স্নেহ করত। তোমার দিদি এই মুহূর্তে এই বসু পরিবারের সম্পূর্ণ সম্পত্তির 60% মালকিনী। সেটা কি তুমি জানো? না তো, এইসব কথা তো আমি জানি না। এমনটাই ঘটেছে, তোমার মাই এমনটা করে গিয়েছেন। তুমি এবার আমাকে বলো তো, তোমার মাসির বাড়িটি ঠিক কোথায়? আমি তোমার মাসিমার সঙ্গে কথা বলতে চাই। তোমার মাসি কি তোমার দিদি আর জামাইবাবুর সাথেই থাকেন? হ্যাঁ, মাসিমা, দিদি আর জামাইবাবু একসঙ্গে সাঁতরাগাছির কাছেই থাকেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। তবে একটা কথা, তোমার কেমিস্ট্রি সাবজেক্টের উপর পড়াশোনা, তাই তো? ছেলেটি মাথা নাড়লে বিশ্বনাথ আবারও প্রশ্ন করে, তোমার বুঝি তোমার দাদার ছেলের সঙ্গে বড্ড বেশি ভাব? সে বুঝি তোমার বইপত্র ঘাটাঘাটি করে বিস্তর? হ্যাঁ, তা তো করে। শুধু অপু নয়, মেজ বউঠানও আমার বই পড়েন। আমি তো তাকে বই এনেও দিই। এছাড়াও আমার বইপত্র পড়েন। তোমার মেজ বউঠান? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তোমার থেকে আমার যা যা জানার ছিল আমি জেনে নিয়েছি। তবে আরেকটা কথা, নিজের বইপত্র সবসময় নিজের কাছেই গুছিয়ে রাখতে হয়। কখনো এলোমেলো হাতে নিজের পড়ার বই দিতে নেই, সেগুলোকে যথাস্থানে যথাযোগ্যভাবে রাখতে হয়, বুঝলে? আর তোমাকে আরও একটা কথা বলি, যে যাই বলুক না কেন ভয় পাবে না। তোমার ঘুমের ওষুধ চলে আমি শুনেছি, তবে তোমার তো বয়স মাত্র এই 18 কি 19। এই বয়সেই তোমার ঘুমের ওষুধ কেন প্রয়োজন হয়? অতিরিক্ত চিন্তা করো, তাই না? ছেলেটি মাথা নিচু করে নেয়। আমরা বেরিয়ে আসি ঘর থেকে। এরপর বিশ্বনাথ ঠাকুর দালানের দিকে এগিয়ে যায়। বেশ কিছুটা সময় ও ঠাকুর দালানে উঠে চারপাশটা দেখতে থাকে, কাঠামোটাকে স্পর্শ করে, সেটার চারপাশে ও গভীরভাবে দৃষ্টিপাত করে। তারপর সেখান থেকে নেমে আসে। অফিসারকে বিদায় জানিয়ে আপাতত আমাদের বর্তমান গন্তব্য আমাদের নিজেদের বাড়ি। বাড়ি ফিরেও বিশ্বনাথ শান্ত হতে পারল না, অস্থির হয়ে পায়চারি শুরু করলো। ওর অস্থিরতা দেখে আমার নিজেরও একবার সত্যি আশঙ্কা হচ্ছে। ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে যেন সবকিছু। তবে খুব বেশিক্ষণ এই নিস্তব্ধতা, নীরবতা স্থির হলো না। তার আগেই বিশ্বনাথ আমায় বলে উঠল, জানো ভাইয়া, আমরা হয়তো এই কেসের সূত্রগুলিকে ধরতে পারছি, কিন্তু সেই সূত্রের মধ্যস্থল থেকে খুঁজে বার করতে পারছি না। আমাদের চোখের সামনে থেকে সেই মধ্যস্থলটিকে কেউ বা কারা যেন ভীষণ সুষ্ঠুভাবে আড়াল করার চেষ্টা করছে। সে তো আমিও বুঝতে পারছি বিশ্বনাথ, কিন্তু তোমার কি মনে হয় কে রয়েছে সব কিছুর পিছনে? আর তাছাড়া যেই মেয়ের জন্য এত কিছু, সেই মেয়ে তার মা মারা যাওয়াতেও একবার এলো না সেখানে। এটাও কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, এই পুরোটাই বড্ড অদ্ভুত। এই মেয়ে জামাই এবং মিসেস বসুর বোন তিনজনেই রহস্যে মোড়া, কিন্তু এখনো টেলিফোন। বিশ্বনাথ কথা শেষ করতে পারল না, তার আগেই পাশের ঘরে টেলিফোনটি আবারও বেজে উঠল। বিশ্বনাথ যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। ও যত তাড়াতাড়ি সম্ভব পাশের ঘরে ছুটল এবং আমি অপেক্ষা করতে থাকলাম। পাশের ঘর থেকে বিশ্বনাথের কথা শুনতে পেলাম। কি বলছেন? না না, আমরা বসু বাড়িতে গিয়েছিলাম, অনেক কথা সেখানে জানতে পেরেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। তবে হ্যাঁ, যেটুকু সময়ের জন্য আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে না, সেই সময়টুকুতে আপনি নিজের সুরক্ষা বজায় রাখুন। এমন কিছু করবেন না যাতে আততায়ী দল বাড়ির ভেতরে যাওয়ার কোনো সুযোগ পায়। আপনি চারিদিক থেকে দরজা সঠিকভাবে আটকে রাখুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওখানে পুলিশ পাঠাচ্ছি। আপনি একদম ভেঙে পড়বেন না এই মুহূর্তে। আপনি ভেঙে পড়লেই সেটা আপনার বিপরীতে যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আমরা আসছি, এক্ষুনি আসছি। কয়েক মুহূর্তের মধ্যেই বিশ্বনাথ ফিরে আসলো আবারও ওর আগের জায়গায়, চোখ মুখ থমথমে। এসেই অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাকে জানালো এই মুহূর্তেই আমাদের নাকি বেরোতে হবে, তবে তার আগে একবার থানায় যেতে হবে। বিধুবাবু এবং পুরো টিমকে কাজে লাগবে।
ইতিমধ্যে ওর ফোনে কথা বলতে শুনে আমিও বেশ কিছুটা বুঝে গিয়েছিলাম, তাই আগেভাগেই আমি প্রস্তুত করে নিচ্ছিলাম নিজেকে। বিশ্বনাথ আমাকে দেখেই নিজে প্রস্তুত হওয়ার জন্য পাশের ঘরে আবারও ছুটে গেল। তারপরে ফিরে এসে কাঠের আলমারির গুপ্ত অলিন্দ থেকে নিজের পিস্তলটি সঙ্গী হিসেবে নিল। আমরা দুজনেই রওনা হলাম থানার উদ্দেশ্যে। যথাসময়ে আমি এবং বিশ্বনাথ গিয়ে পৌঁছলাম থানায়। বিধুবাবু আমাদেরকে এই অসময়ে তার এখানে আসতে দেখে একেবারেই খুশি হলেন না। তবে এই মুহূর্তে তাকে খুশি করার মতো সময় কিংবা সুযোগ কোনোটাই আমাদের হাতে আর নেই। তাই ভনিতা না করেই তার উদ্দেশ্যে বিশ্বনাথ বলে উঠল, যত দ্রুত সম্ভব মিস্টার মিত্রের বেহালার বাড়িতে ফৌজদার পাঠান। মিসেস মিত্র সমস্যায় আছেন, ওনাকে বাঁচান। সৌরভ আপনাদের সঙ্গে যাবে, আর আপনাদের টিমে 2 জন অফিসারকে আমার সাথে আসতে বলুন। এই দেখুন মশাই, এই ভুলভাল সময় এসে এভাবে বিরক্ত। ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না। আমি কমিশনার সাহেবকেই ফোন করছি, তিনি যা করার করবেন। আপনি আপনার কাজ করুন, আপনাকে আর বিরক্ত আমি করছি না। এই না না না, মানে আমি আপনাকে যা বোঝানোর, যা বলার সবটাই আমি পরে বলবো। এই মুহূর্তে সত্যিই হাতে সময় নেই। আপনাকে যা বললাম তাই করুন। বিশ্বনাথ এমন একটা কেসে একা যাবে আর আমি তাকে যেতে দেব, এ হয় না। তাই আমিও এবার তার উদ্দেশ্যে বললাম, তা হয় না বিশ্বনাথ, তোমার সঙ্গে আমিও যাব। আমি, বিশ্বনাথ এবং পুলিশের 2 জন লোক ছদ্মবেশে উঠলাম ট্রেনে। এখন শুধু সময়ের অপেক্ষা। সম্পূর্ণ যাত্রাপথে আমরা কেউই সেরকমভাবে কারো সঙ্গে কথা বললাম না। নির্দিষ্ট সময় স্টেশনে নেমে বিশ্বনাথের নির্দেশ মতো আমরা নির্দিষ্ট পথে অগ্রবর্তী হলাম। মিনিট 15 পরে একটি বাড়ির সামনে এসে আমরা দাঁড়ালাম। এখন অনেকটাই রাত, অঞ্চলটা বেশ ফাঁকা ফাঁকা। বসতি তেমন একটা নেই বললেই চলে। যেটুকু রয়েছে তারা হয়তো এই মুহূর্তে নিদ্রাচ্ছন্নতায় আসক্ত। নির্দিষ্ট বাড়ির দরজায় কড়া নাড়া হলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এমনটা মনে হয় যেন বাড়িতে কেউই নেই। দরজার বাইরে থেকে একটি তালা লাগানো রয়েছে। প্রথমটায় মনে হয়েছিল বাড়িতে হয়তো কেউই নেই, আমরা শুধু শুধু এখানে এসেছি। পর মুহূর্তেই বিশ্বনাথ আমাদের প্রত্যেককে শান্ত হতে বলে দরজার ফাঁকে চোখ রাখে। ঘরের ভেতরে মৃদু মোমবাতির শিখার কম্পন লক্ষ্য করা যাচ্ছে। একটি ছায়া মূর্তি এগিয়ে আসছে দরজার কাছে। বিশ্বনাথ আমাদের কিছুটা সরে যেতে বলে নিজেও কিছুটা পিছিয়ে আসে। অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকি প্রত্যেকেই। বেশ কিছুটা সময় পার হয়। তারপরেই মূল দরজার পাশে একটি ছোট্ট দরজা খুলে একজন বেরিয়ে আসে বাইরে, এবং সে বাইরে বেরিয়ে আসতেই বিশ্বনাথ তার উপর হামলা করে। মুহূর্তেই আর্তনাদ করে একটি পুরো শরীর ছিটকে পড়ে অন্ধকার মাটিতে। সেই আগন্তুকের হাতের তীক্ষ্ণ ছুরিটা যখন পাশের রাস্তায় এসে পড়ে তখন চাঁদের আলোয় সেটা চকচক করে ওঠে। বিশ্বনাথ ইতিমধ্যেই তার হাত মুচকে ধরে তার মুখে 2 ঘুষি বসিয়ে দিয়েছে। সেই আগন্তুকের আর কোনো উপায় নেই নিজেকে রক্ষা করবার। এরই মধ্যে পেরিয়ে গিয়েছে 3 দিন। মূলত এই কেসের সঙ্গে যুক্ত অপরাধীদের শাস্তি আইন নির্ধারিত করেছে। আজ আমরা এসেছি এই পুরো বিষয়টা ঠিক কিভাবে ঘটলো সেটা বাড়ির বাকি সদস্যদেরকে জানানোর জন্য। তবে এর মধ্যে একটি খারাপ সংবাদও রয়েছে। আমরা অনুরাধা দেবী এবং ওনার 2 সন্তান চারুলতা ও বিদ্যু বনলতাকে উদ্ধার করতে পারলেও মিসেস বসুর বোনকে উদ্ধার করতে পারিনি। ওনার বস্তাবন্দি মৃতদেহটিকে গতকালই এক আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। বাকিটা এবার আপনাদের বিশ্বনাথই বলবে। সৌরভ, তুমি ভেবেছিলে সংবাদপত্রটি কেবল তুমিই পড়েছ, তবে আমার সংবাদপত্র পড়ায় তেমন একটা মন না লাগলেও সেদিন সেই সংবাদটি আমি পড়েছিলাম। তারপর কমিশনার সাহেবের ফোন আসে আমার কাছে। সমস্তটা আমি শুনি এবং তারপরেই এই পশু পরিবারে আমার আসা। তারপর তো তুমি আমার সঙ্গে সঙ্গে থেকেছ এবং দেখেছ পুরোটাই। তোমার প্রথম প্রশ্ন আমার কাছে ছিল, আমি এই বাড়ির বড় ছেলে বিভূতিকে কেন প্রথম থেকেই আমার সন্দেহের তালিকার বাইরে রেখেছিলাম। বিধুবাবু,
আপনাকে উত্তরটা দিচ্ছি, শুনুন। তবে বিভূতিবাবুর নাম আমি এর আগেই শুনেছি। উনি যে আদালতে ওকালতি করেন, মূলত একবার একটি কেসের জন্য আমাকে সেই আদালতে যেতে হয়েছিল। সেখানেই আমি ওনাকে দেখেছিলাম। ওনার চরিত্রের বর্ণনা আমি সেখানে কিছুটা পেয়েছিলাম। তাই উনি যে এমন কাজ করবেন না সেটাও আমার কাছে একটা স্পষ্ট ধারণা ছিল। এবং তারপর যখন আমি বিধুবাবুর সঙ্গে উঠে আসলাম ওপরে এবং ওই অংশ থেকে টপ পড়ে যাওয়া কিংবা কান পাশা খুঁজে পাওয়ার মতো ঘটনাগুলো ঘটল, তখন আমি আরও নিশ্চিত হয়ে গেলাম যে বিভূতিবাবু কিছু করেননি। এবং তার সত্যতার প্রমাণ দিল তার পুত্র অপু। তার ঠাকুমা যেদিন মারা যায় সেই দিন সে রাতের বেলা চুপি চুপি তার ছোট কাকামশায়ের ঘরে গিয়েছিল একটি বই আনতে। তখন সে তার মেঝোমাকেও তার কাকামশায়ের ঘরের দিক থেকে তার ঠাকুমার ঘরের দিকে যেতে দেখে। যদিও যেই মুহূর্তে সে তার কাকামশায়ের ঘরে ঢোকে তখন তার কাকামশাই ঘুমাচ্ছে। অপু কথা ঘরে ফিরে এসে কেবলমাত্র তার বাবাকেই জানিয়েছিল, এবং সে এটাও জানিয়েছিল যে তার ঠাকুমাকে তার হাত দিয়ে একটি চাবি জাতীয় কিছু কাঠামোর তলায় যে গুপ্ত ছোট্ট প্রদীপ প্রজ্বলনের ঘরটি রয়েছে সেখানে ফেলে দিতে দেখেছে। ব্যাস, এখানে দুয়ে দুয়ে চার মিলে গেল। ওদিকে সেদিন রাতে বাড়ির মেঝো বউ তার ছোট দেওয়ারের ঘর থেকে রসায়নের একটি বই, যেই বইটি পরে আমরা পেয়েছিলাম বিভূতিবাবুর ঘর থেকে। বিভূতিবাবুকে ফাঁসানোর জন্য এটুকুই যথেষ্ট। কিন্তু দীপাই কাজ করবে কেন? কি স্বার্থ থাকতে পারে ওর? এবার অব্যয়বাবু মুখ খুললেন। বিশ্বনাথ হেসে তার উদ্দেশ্যে আবারও বলতে শুরু করলো, উদ্দেশ্য একটাই, নিজের রক্তের সম্পর্কের ভাইকে রক্ষা করা এবং এই বাড়ির কর্ত্রীর শিরোপা অর্জন করা। হ্যাঁ, অনুরাধার স্বামী প্রতুল আর আপনার স্ত্রী দীপা ভাই বোন, ঠিক যেমন অনুরাধা এবং অব্যয়বাবু ভাই বোন। ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে নিস্তব্ধতা। বিশ্বনাথ আবারও বলতে শুরু করলো, মিত্রবাবুকে পথের কাটা ভেবে সবার আগে তাকেই নিজের শিকার বানাতে চাইল প্রতুল। মিত্রবাবুকে অর্থের লোভ দেখিয়ে তাকে দিয়ে জাল সম্পত্তির কাগজ বানাতে চেয়েছিল ভাই বোন দুজনে। এক্ষেত্রে মিত্রবাবু বেঁকে বসলে তাকে পথ থেকে সরাতেই হয়। তবে তার আগে একটি জাল উইল তাকে দিয়ে জোর করে বানানো হয়েছিল। সবটা প্রতুলবাবুদের অঙ্গুলিনা চলেই চলছিল। এরপর বাদ সাধেন স্বয়ং তার শাশুড়ি মা। তখন তার পরিণতি হয় অত্যন্ত নৃশংস। অবশ্য শুধু যে তার পরিণতি এরকম নৃশংস হয় এমনটা কিন্তু নয়। মিত্রবাবুকেও সরিয়ে দেওয়া হয় এরপর রাস্তা থেকে। তবে তিনি সুযোগ বুঝে সেই জাল উইল তার স্ত্রীর হাতে দিয়ে সরিয়ে ফেলতে বলেন, এবং সেটা হাতে পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রতুলবাবু চেষ্টা চালিয়ে গেছে। কেবলমাত্র মিসেস মিত্রর ফোন কল আর পুলিশ ডিপার্টমেন্টের তৎপরতায় ওনার প্রাণ বেঁচে যায়। অনুরাধা দেবীকেও রাস্তা থেকে সরানোর প্ল্যান ছিল প্রতুলের। আর এক্ষেত্রে তার একটা দিক নিশ্চিত ছিল যে এই বাড়িতে অনুরাধা দেবীর আসল পরিচয় জানার পরে তাকে নিয়ে এই বাড়ির মানুষেরা খুব একটা গা আর করবে না। তাই সে যদি অনুরাধা দেবীকে নিজের পথ থেকে সরিয়েও দেয় তাহলেও সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না। তবে তার শেষ রক্ষা হয় না। এ বাড়ির প্রত্যেকের সঙ্গে কথা বলে আমি বাকি জিনিসটা ধরতে পারি। সূত্রগুলোকে একটার সঙ্গে একটা মেলানোর পরেই আসল দিক আমার সামনে খুলে যায়। আর তারপরেই যা ঘটেছে সবটাই আপনারা জানেন। একভাবে বলে এবার থামল বিশ্বনাথ। সবটা সবার সামনে পরিষ্কার। বাড়ি ফিরে এসে আমি এবং বিশ্বনাথ একেবারেই অবাক। আমি তাকাই বিশ্বনাথের হাতের ক্ষতটির দিকে।